প্রথমে ইন্ডিয়া চীন প্রসঙ্গে আসে। পেহেলগাঁও ঘটনার পর ভারত পাকিস্তানকে কোণঠাসা করতে তাদের প্রত্যেকটি ড্যাম বন্ধ করে পাকিস্তানকে পানি আটকে মারতে চেয়েছিল। পাকিস্তান তার জোর প্রতিবাদ জানিয়েছিল। ইভেন পাকিস্তানের সেনাবাহিনী এটিও বলেছে, যদি ভারত পানি বন্ধ করে দেয় আমরা মিসাইল মেরে ড্যাম উড়িয়ে দেব। এক কথায় পানি যুদ্ধ শুরু হয়েছিল ভারত এবং পাকিস্তানের। এরপর আমরা দেখলাম বুনিয়ানু মারসুস প্লাস অপারেশন সেতু, অর্থাৎ দুই দেশের দুটো অপারেশন। এরপর ভারত একটা বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়ল। তারপর বন্যার সময় পানি ছেড়ে দিল, দিয়ে পাকিস্তানে এই মুহূর্তে সবচেয়ে বড় বন্যা চলছে। পুরো পাকিস্তানে শত শত মানুষ মারা গেছে, প্রচুর মানুষ নিখোঁজ, এবং পাকিস্তানের ফসলি জমি ডুবে গেছে, কারণ পানি ছেড়ে দিয়েছে। অর্থাৎ পানিকে ব্যবহার করে ভারত পাকিস্তানকে বড় রকম চাপে ফেলতে গেল। তো পাকিস্তানের বন্ধু চীন বিষয়টাকে ফলো করলো। পাকিস্তান বুঝতে পারলো যে ভারতকে তারা এই মুহূর্তে পানি দিয়ে আটকাতে পারবে না, যেহেতু ভারতের উপর দিয়ে পানিগুলো পাকিস্তানে এসছে। যেমনটি ভারত আমাদের সাথে করে, শুষ্ক মৌসুমে পানি আটকে দেয়, বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক নিম্নাঞ্চল ডুবিয়ে দেয়। আমাদের ফসলি জমি, আমাদের জীবন সম্পদ অনেক নষ্ট হয় এই পানির কারণে। তো এবার চীন যে সিদ্ধান্ত নিল, তারা যে বলে না ওস্তাদের মায়ের শেষ রাতে, তো ওস্তাদের মায়ের শেষ রাতে যেহেতু চীন কি করলো, চীনের উপর দিয়ে যে নদীগুলো বয়ে এসছে ভারতে, সেখানে 167 বিলিয়ন, আবারও বলছি 167 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে চীন এবার সবচেয়ে বড় বাঁধ তৈরির কাজ শুরু করতে যাচ্ছে। যদি চীন এই বাঁধগুলো তৈরি করে ফেলে, পুরো ভারতের 60 থেকে 70% জমি শুকিয়ে যাবে। ভারত অর্থনৈতিকভাবে বিশাল একটা মার খাবে। এখন ভারত যখন চীন এই ঘোষণাটি দিয়েছে যে আমরা 167 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ড্যাম বানাবো, তখন কি করবে চীন? তখন কি করবে ভারত? আন্তর্জাতিকভাবে এখন কারো কাছে ভারত যেতে পারছে না। তার প্রধান কারণ হলো, ভারত যদি চীনের বিরুদ্ধে নালিশ করতে যায় যে আমাদের পানি আটকে দিচ্ছে, আমাদের তো দেশ শুকিয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, তাহলে প্রথম বাসটা খাবে কে? ভারত। কারণ চীন এই ড্যাম তৈরির আগেই ভারত পাকিস্তানের পানি আটকে দিয়েছে, এবং বিভিন্ন সময় বাংলাদেশের সাথে একই আচরণ করে কে? ভারত। প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী এখন কি করবে? খেলাটা খেললো কে? নেপথ্যে বসে পাকিস্তান আর চীন। খুব মন দিয়ে শুনবেন। যে ভারত বাংলাদেশকে ডুবায় ভাসায়, সেই ভারত পাকিস্তানকে পানি যুদ্ধের জন্য বাঁধ বন্ধ করলো, আবার এখন বন্যার সময় পানি ছেড়ে পাকিস্তানকে ডোবালো। সেই ভারত এখন দেখতে পাচ্ছে চীন তার নাকের ডগায় 167 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিশাল বিশাল ড্যাম তৈরি করতে শুরু করছে। এখন ভারতের কলিজা শুকিয়ে গেছে। এখন তারা আমেরিকার কাছে নালিশ দিচ্ছে, রাশিয়ার পা ধরছে। ভ্লাদিমির পুতিন, বাবা তুমি একটু তোমার দোস্ত শি জিনপিংকে বোঝাও, যদি এখানে ড্যাম দেয় আমাদের তো অবস্থা খারাপ, আমরা তো শেষ। কিন্তু আন্তর্জাতিকভাবে ভারতের এই নালিশ কেউ আর শুনবে না। কেন শুনবে না? যেহেতু ভারত আগেই পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে, বাদ দিয়ে আটকে দিয়েছে। এখন ভারত তার নিজের রাজনীতির কবজায় নিজে আটকে গেছে, অর্থাৎ নিজে নিজের মাইন্ডকে চিপায় আটকে গেছে। এখন করণীয় কি? এখন ভারত তার সুর নরম করেছে। রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে প্রথম বলেছে শি জিনপিংকে বোঝাও, আমরা তার সাথে সমঝোতা করতে চাই, তার কি কি দাবি আছে শুনতে চাই, আমরা চীনের সাথে বন্ধুত্ব করতে চাই। 2020-21 থেকে 20 থেকে মেবি
চীনের অনেক কোম্পানি ভারতে যারা কাজ করত তাদের কাজ বন্ধ করে দিয়েছে। চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস ভারত বন্ধ করে দিয়েছে এবং সাম্প্রতিক কয়েক বছরেও দেখা গেছে যে চীনের নাগরিকদের ভিসাও বন্ধ করেছে অনেক ভারত। অর্থাৎ চীনের সাথে ভারত একটা বড় লড়াই শুরু করেছিল, বাণিজ্যিক লড়াই। আগামী 24, আজকে তো 23, আগামীকাল 24 তারিখ থেকে ভারত চীনের নাগরিকদের সকল ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে। যেসব অ্যাপস ভারত বন্ধ করে দিয়েছিল চীনের, এগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রতিষ্ঠান চীনের ভারতে কাজ করত, তাদের ব্যাংক বা তাদের কার্যক্রম চালুর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো খুলে দিচ্ছে। বুঝতে পারছেন? নরেন্দ্র মোদী, তার পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তাদের এখন ব্যবহার করছে যে চীনের হাত পায়ে ধরা লাগবে ধরো, কিন্তু ওরা যেন এই ড্যাম তৈরি করে আমাদেরকে শেষ করে না ফেলে। অর্থাৎ নরেন্দ্র মোদী এই মুহূর্তে প্রথমে পাকিস্তানের কাছে বুনিয়ানু মারসুসের গণধোলাই খেয়ে কাত হয়ে গেছে। এরপর পানির যুদ্ধে চীনের মানে যে নতুন কি বলবো চালটি, এই চালটিতে ধরা খেয়ে এখন চীনের কাছে নত হয়ে নরেন্দ্র মোদী দয়া ভিক্ষা চাচ্ছে। চীন বলেছে ওকে ফাইন, তুমি যেহেতু নরম করেছো, আমি এটা করুণা করি, কি করতে হবে, অরুণাচল আমাকে দিয়ে দাও। অর্থাৎ চীনের সাথে ভারতের যে সীমান্ত অঞ্চল নিয়ে বিরোধ আছে, যেগুলো চীন নিজেদের দাবি করে এবং চীন সেখানে প্রবেশ করে নিজেদের নামকরণ করে এসছে, সেই অঞ্চলগুলো এবার চীন ভারতের কাছ থেকে চেয়ে বসলো। তিব্বতের কিছু অংশ, লাদাখের কিছু অংশ, অরুণাচল, অনেক বড় একটা অঞ্চল চীন দাবি করে বসছে। এখন নরেন্দ্র মোদী কি করবে? অর্থাৎ অন্যের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে নরেন্দ্র মোদী নিজে আটকা পড়ে গেছে। আসছে দ্বিতীয় খবরে। দ্বিতীয় খবরটি হলো ইমরান খান। প্রচুর দর্শক ইমরান খানের। একজন লিখেছেন সানওয়ার মাসুম, অরুণাচল প্রদেশ আমাদের। আমরা দুটো যুদ্ধ বিমান আছে আমাদের, একটি হলো J7, একটি হলো MiG-21 বা 29। এই দুটো দিয়ে আমরা কি করব? অরুণাচল আমরা বাংলাদেশ রক্ষা করতে পারবো? আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনীকে আগে শক্ত করেন, এদেরকে ভারতের হাত থেকে উদ্ধার করেন। বাংলাদেশ চাইছে চীনের কাছ থেকে, চীন এবং পাকিস্তান সম্মিলিত যে যুদ্ধ বিমান বানিয়েছিল যে 17 থান্ডার, এটা কেনার জন্য ভারত নিষেধ করে দিয়েছে। আমাদের সেনাবাহিনী পুতিয়ে গেছে। এই সেনাবাহিনী দিয়ে আপনি আমাদের যে সীমান্ত, আমাদের যে দেশটা, এটি আগে রক্ষা করেন, তারপর আমরা অরুণাচল দাবি করব। তো ইমরান খানের দুই ছেলে সুলাইমান এবং কাসেম খান, তারা আমেরিকায় পৌঁছে গেছে এবং আমেরিকার গুরুত্বপূর্ণ লবিস্ট গ্রুপের সাথে বৈঠক করছেন। এই তথ্যের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার দৌড়ে চলে গেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে চলে গেছেন আমেরিকায়। তিনি গিয়ে যে কোনো ভাবে এই লবিকে ব্যর্থ করার চেষ্টা শুরু করেছেন। পাকিস্তানের সাংবাদিক যিনি এই মুহূর্তে আমেরিকাতে আছেন, তার সাথে কথা বললাম। তিনি এই আসিম মনির সরকার আসার পরে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আমাদের দেশের মানে আমাদের মতো ইলিয়াস কনকদের মতো। হাসিনা আসলে পালায় যাওয়া লাগে এরকম আর কি। তো সেই ভদ্রলোক সাংবাদিকের সাথে কথা বললাম। তো তিনি বললেন যে ইমরানের দুই ছেলে আমেরিকায় আসার পর আসিম মনির, ফিল্ড মার্শাল আসিম মনিরের মোটামুটি মন খারাপ হয়ে গেছে, কারণ সাম্প্রতিক সময় তিনি আমেরিকা সফর করেছিলেন ফিল্ড মার্শাল আসিম। তো ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিলেন ইমরানকে মুক্তি দিতে হবে। আসিম মনির বললেন ইমরান খান মুক্তি পেলে আমরা বিপদে পড়ে যাব। তখন ব্যবসায়ী, মানে যেই চালগুলোর ওস্তাদ ডোনাল্ড ট্রাম্প, তিনি বললেন ওকে, তাহলে আমাদের একটা দাবি আছে। আব্রাহাম অ্যাকর্ড, ইসরায়েলের যে চুক্তির বিষয়টি, তাহলে পাকিস্তানকে সেখানে
সিগনেচার করতে হবে, অর্থাৎ বাহরাইন, মরক্কো, আরব আমিরাতের মতো পাকিস্তানকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের কাছে মাথা বিক্রি করে দিতে হবে যে আব্রাহাম এখন সে নিয়ম অনুসারে। ফিল্ড মার্শাল আসিম মুনির পড়ে গেছেন মাইনকা চিপায়, কারণ পাকিস্তান যদি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বসে তাহলে আসিম মুনির আর আমেরিকা থেকে পাকিস্তানে পা রাখতে পারবে না, পিষে চ্যাপ্টা করে ফেলবে। বাংলাদেশের চেয়েও পাকিস্তান কিন্তু বিপজ্জনক। আমাদের দেশে নাস্তিক বামদের আধিপত্য থাকলেও পাকিস্তানে তাদের আধিপত্য নেই। পাকিস্তানে এখনো গোত্রভিত্তিক সিস্টেম চলছে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান অঞ্চলে অনেক জায়গা জুড়ে পুলিশ ঢোকারও সাহস করে না। সেখানে গোত্র কাবিলা যেটাকে বলে তারা বিচার সালিশ করে। কদিন আগেও দুজনে প্রেম করে বিয়ে করছে, তারপর 40-42 দিন পর তারা মনে করছে আর পরিবার কিছু বলবে না, তারা ফেরত আসছে, গুলি করে মেরে ফেলছে। ওই যে প্রেম করে বিয়ে করছে এই জন্য স্বামী স্ত্রীকে দুজনকে প্রকাশ্যে মেরে ফেলছে বেলুচিস্তানে। তো পাকিস্তান যত যাই বলুক, পাকিস্তানের গণমাধ্যম, পাকিস্তানের টেলিভিশন আমাদের টেলিভিশনের মতো না। ধরুন আমাদের বাংলাদেশে যদি 40-50টা টেলিভিশন থাকে, প্রত্যেকটা টেলিভিশনের সিইও বা হেড অফ নিউজ মোটামুটি বাম বা একটু রাম বা একটু ইসলাম বিদ্বেষী লোকেরা বসছেন। আমাদের পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক, টেলিভিশনের নিউজ প্রধানরা মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে এরা বাম রামপন্থী হন। তো দেখবেন যে বাংলাদেশে সারা বাংলাদেশ সার্চ করে একজন বামপন্থী নির্বাচিত হয় না, কিন্তু পুরো মিডিয়াটা সবসময় ইসলাম বিরোধী হয় কেন? ওই যে নিউজের প্রধান প্রধান পদগুলোতে বসেন তারা। তারা আবার যখন সাংবাদিক নিয়োগ দেন তারা ইউনিভার্সিটি থেকে বামগুলোরে বেশি খোঁজে। তো বামেরা সারা বাংলাদেশে 10,000 ভোটার না থাকলেও কিন্তু মিডিয়াটা তাদের কন্ট্রোলে থাকে। দেখবেন মিডিয়াগুলো ইসলাম বিদ্বেষ ছড়ায় খুব বেশি, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা না। পাকিস্তানের মিডিয়াগুলো ইসলাম বিদ্বেষ ছড়ানোর সুযোগ নেই। যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে পরের দিন দেখবেন সে নাই, কলা কেটে ফেলছে, ঠাস করে মেরে ফেলবে। বিষয়টা হলো এরকম যে পাকিস্তানের নাটকগুলো দেখবেন সালাম, কালাম, আদব, লেহাজ সব আছে। আমাদের নায়ক নায়িকাদের মতো আমাদের নায়িকাদের বুকে অন্যায় থাকে না। আর পাকিস্তানের নাটকে দেখবেন নায়ক নায়িকা স্বামী স্ত্রী কিন্তু একজন একজনের হাত ধরবে না, খুব একটা দেখা যায় না। কিছু কিছু নাটকে আছে, অল্প কিছু, একেবারে সব নাটকে যে নাই তা বলবো না। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এই দৃশ্যগুলো পাকিস্তানের নাটকে আপনারা পাবেন না। বাবা মায়ের মধ্যে একটা সম্পর্ক, সালাম কালাম, স্বামী স্ত্রী কথা বলছে, ডায়লগ দিচ্ছে, হাত ধরছে না, জড়াজড়ি করছে না, এক খাটে ঘুমোচ্ছে কম। এই দৃশ্যগুলো পাকিস্তানের নাটকে সচরাচর কম দেখা যায়, একেবারেই না তা বলবো না। তো সেই পাকিস্তানে আসিম মনির, তার উপরে ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিল যে ইমরানকে মুক্তি দিবে নাকি আমাদের শর্ত মেনে নিবে। সে শর্ত কি? আব্রাহাম অ্যাকর্ড সাইন করতে হবে। ভালো করে খাইয়ে দাইয়ে তারপর কি করবে আসিম মনির? নিজের পিঠ বাঁচাবার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেয়ার, পাকিস্তানের কি বলবো মানে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে তিনি যে একটা ভূমিকা রেখেছেন তার জন্য নোবেল দেয়ার দাবি জানিয়েছে। অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে আগামীতে নোবেল যেন দেয়া হয় তার জন্য সুপারিশ করছেন। যে ডোনাল্ড ট্রাম্প 1 লক্ষের অধিক ফিলিস্তিনিদের হত্যায় দখলদার দেশটিকে সমর্থন জুগিয়েছেন, অস্ত্র দিয়েছেন। অর্থাৎ কেবল ক্ষমতার চেয়ারটার জন্য কিভাবে তারা নিজের রক্তের সাথে বেইমানি করে। কাদেরকে বলবো? বাংলাদেশের মানুষ জানে না কারা চাঁদাবাজ না, কারা লুটকারী না, কারা টেন্ডারবাজ না, কারা ধর্ষণ করে না। তারা ক্ষমতায় আসবে না। কারা ক্ষমতায় আসবে? যারা চাঁদাবাজি করে, লুটপাট করে। 15 বছর দেখছি না আমরা শেখ হাসিনাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতা রেখেছিলেন কেন? আমি জানি না। কারণ আমরা সবসময় দুর্বৃত্ত, লুটপাটকারী, চোর, ডাকাত যারা দেশের সম্পদ লুট করে তাদেরকে পছন্দ করি। 15 বছরে বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকার 26,58,000 কোটি টাকা লুটপাট করেছে। আমি একটি সূত্রে দেখলাম 26,58,000 কোটি টাকা। এটা বাংলাদেশের বাজেটের 5 গুণ বেশি।
এই টাকাটা যদি লুট না হয়ে দেশে থাকতো, আমাদের দেশ কিসের সিঙ্গাপুর, কিসের মালয়েশিয়া, আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে যেতাম। এই দেশটাকে ধ্বংস করছে কারা? আমাদের রাজনীতিবিদরা। আবার তাদের জন্য আমরা জীবন দেই, লড়াই করি, দিন শেষে কি পাই? জুতার বাড়ি, পুলিশের বাড়ি, টিয়ারসে। তো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে, ইমরান খানের দুই ছেলে যখন চলে গেলেন আমেরিকা, তখন ইসাকদার চলে গেলেন, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী চলে গেলেন আমেরিকা, যাতে এই লবি তিনি ভন্ডুল করতে পারেন। ইতিমধ্যে ইমরান খানের বিরুদ্ধে 9 মে, অর্থাৎ ইমরানকে গ্রেফতারের পর সারা দেশ যে বিক্ষোভে ফেটে পড়ছিল, তখন সেনাবাহিনীর উপর যে আক্রমণগুলো হয়েছিল, তার জন্য ইমরান খানের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে খালাস দিল ইয়াসমিন রাশিদ সহ ইমরান খানের পিটিএর বেশ বড় মাপের বেশ কয়েকজন নেতাকে 10 বছরের সাজা দিয়েছে নিম্ন আদালত। একদম ফেক মামলা। এই মামলাগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে টিকবে না, যেহেতু পাকিস্তানে আসিম মুনির এই মুহূর্তে নিম্ন আদালত, মাঝারি আদালত, উচ্চ আদালত সব দখল করে ফেলেছে। এটা পাকিস্তানের ইতিহাসে গত 70-75 বছরে ছিল না, কিন্তু এবার আসিম মুনি সেটি করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকল আইন ভেঙে নিজের মতো করে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেননি, তার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। কিন্তু পাকিস্তানের আইন বলে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তো যিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাবেন, তাকে রাতে বন্দুক ঠেকিয়ে আইএসআই সরিয়ে দিয়েছেন পদ থেকে, দিয়ে 4 নম্বর ব্যক্তিকে, দ্বিতীয় জ্যেষ্ঠ না, তৃতীয় জ্যেষ্ঠ না, 4 নম্বর ব্যক্তিকে সেনা প্রদান করেছেন। কি আফ্রিদি জানি তার নাম, ভুলে গেলাম এই মাত্র এই মুহূর্তে। তার নাম কোন একটা আফ্রিদি আছে সঙ্গে। তো এই ভদ্রলোক এখন, উনি এস্টাবলিশমেন্টের লোক, মানে সেনাবাহিনীর লোক। তো 9 মের এই ঘটনায় ইমরান খানের পিটিএর অনেকের 10 বছরের সাজা ঘোষণা করা হলো, এবং ইমরানকে মাস্টার মাইন্ড হিসেবে এখানে ফাঁসানোর নতুন পরিকল্পনা গ্রহণ করলো। অর্থাৎ আসিম মুনির, তার উপরে আমেরিকার চাপ আছে ইমরানকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। হয় তুমি ইসরায়েলকে মেনে নাও অথবা ইমরানকে ছেড়ে দাও। এই প্রশ্নে এখন আটকে গেছেন আসিম মুনির। এখন আসিম মুনির যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে বসেন, তাহলে পাকিস্তানের সামরিক coup ঘটতে পারে। কারণ টপ লেভেলের 10-12 জন কারাপ্টেড হতে পারে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক। বাংলাদেশে আমাদের উপরের লোকগুলি কারাপ্টেড, কিন্তু যারা একটু নিচের দিকে এরা কিন্তু দেশপ্রেমিক। তো পাকিস্তানের ক্ষেত্র এরকম, উপরের জেনারেলরা কারাপ্টেড, নিচের গুলো দেশপ্রেমিক। তো এই মুহূর্তে ইসরায়েলের প্রশ্নে পাকিস্তান বড় রকম বাঙ্কাচি পায় আছে। তো সেই হিসেবে বলা হচ্ছে যে ইমরানকে যে কোনো ভাবে একটা আপোষ রফা করে মুক্তি দেওয়ার সম্ভাবনা চলছে হয়তো। সেটা আগামী দিনে বোঝা যাবে কি হতে যাচ্ছে। ইমরানের ছেলেরা আমেরিকা থেকে এরপর পাকিস্তান সফরে আসবেন তখনই। আর আগামী 5 আগস্ট ইমরান খানের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হচ্ছে। পুরো বাংলা পাকিস্তানে একটা বড় রকম আন্দোলন শুরু হতে যাচ্ছে। এটার জন্যই তার দুই ছেলে এখন পাকিস্তান সফর করছে। শেষ যে খবরটি সেটি হলো সাগরে ইরান, যেটার জন্য হয়তো আপনারা অনেকে বসে আছেন। সেটি হলো ইরানের জলসীমায় প্রবেশ করেছিল মার্কিন ওয়ারশিপ, যুদ্ধজাহাজ। আমেরিকার টার্গেট হলো যে তারা ইরানের জলসীমায় প্রবেশ করে দেখবে ইরান ধরতে পারে কিনা, বুঝতে পারে কিনা, এবং তারা এখান থেকে ইরানে আক্রমণের একটা প্ল্যান তৈরি করবে। যখন আমেরিকার যুদ্ধজাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করলো, অটোমেটিক ইরানের নেভি তাদের রাডার সিস্টেমে সেটাকে শনাক্ত করলো। করার পরপরই কন্ট্রোল টাওয়ারকে এই মেসেজ দেওয়ার পর ইরানের অ্যাটাকিং হেলিকপ্টার চলে গেল সাগরে। রেডিও কমিউনিকেশনের মাধ্যমে আমেরিকার ওয়ারশিপকে মেসেজ দিল, তুমি আমার জলসীমায় প্রবেশ করছো, দ্রুত ব্যাক করো, নতুবা আমরা এন্টিশিপ মিসাইল দিয়ে অ্যাটাকে যাব। আমেরিকা যেহেতু বিশ্ব মডেল, আমেরিকা লজ্জা পেয়ে গেল। হায় হায়, একদম নিস্তব্ধ হয়ে হাঁটি হাঁটি গুটি পা করে চুপচাপ করে ঢুকে গেলাম। ইরান টের পেয়ে গেল। মূলত তাদের টার্গেট যে ইরানের জলসীমায় ঢুকলে ইরান টের পায় কিনা এই বিষয়টা বোঝার জন্য। কারণ 13 জুন ইসরায়েল ইরানের যে যুদ্ধ, প্রথম দিনই তো ওদের সিস্টেম, রাডার সিস্টেম অনেক কিছু ধ্বংস করে দিয়েছিল অ্যাটাক করে দখলদাররা। তো এটা
ইরান কতটুকু ঠিক করতে পেরেছে, ইরান তার সাগর কন্ট্রোলে রাখতে পেরেছে কিনা, এটা বোঝার জন্য মূলত আমেরিকার ওয়ারশিপ ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। পরে আমেরিকা ইরানকে পাল্টা আবার ওয়ার্নিং জারি করলো, তুমি যদি কোনো প্রকার আমার ওয়ারশিপে অ্যাটাক করো তাহলে আমরা তোমার উপর অ্যাটাক করব। ইরান দেখলো মহা ঝামেলা, আমার জায়গায় ঢুকে ও শালা মাতবরি করে। ইরান তার রেডিও কমিউনিকেশনে আবারও মেসেজ দিল, দ্বিতীয় ওয়ার্নিং জারি করলো। প্রথম ওয়ার্নিং এর পর দ্বিতীয় ওয়ার্নিং, দ্রুত তুমি চলে যাও, আমরা আর অপেক্ষা করব না, আমাদের এন্টিশিপ মিসাইল লোডেড, যে কোনো সময় আমরা অ্যাটাকে চলে যাব। আমেরিকা তার কন্ট্রোল রুমকে মেসেজ দিল যে ইরান যে কোনো সময় আমার ওয়ারশিপে অ্যাটাক করতে পারে, আপকামিং মানে অগ্রগামী টিম প্রস্তুত করো, 35 আদার্স অন্য কোনো ফাইটারকে প্রস্তুত করো, ইরান অ্যাটাক করলে সেটাকে যেন আমেরিকা ইন্টারসেপ্ট করতে পারে। এরপর তৃতীয় ওয়ার্নিং, এবং সেই তৃতীয় ওয়ার্নিং এ আমেরিকা তার স্যাটেলাইট ইমেজে দেখলো ইরান তার যেটাকে এন্টিশিপ মানে যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য যে মিসাইল, এন্টিশিপ মিসাইল লোড করে একদম পজিশন মতো রেখেছে, এবং একাধিক ইরানি কন্ট্রোল টাওয়ারের নির্দেশে একাধিক হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার, পাশাপাশি ইরানের একাধিক যুদ্ধ জাহাজ সেই জাহাজকে ঘিরে ফেলতে এগিয়ে আসছে। তো যখন আমেরিকা দেখলো যে তাদের মিসাইল রেডি, হেলিকপ্টার আকাশে ঘিরে রাখছে, পাশাপাশি যুদ্ধ জাহাজ এগিয়ে আসছে, তখন আমেরিকা আর কিছু না করে ইরানের জলসীমা থেকে পালিয়ে চলে গেল। কারণ আমেরিকা মনে করেছিল যে ইরানকে একটু প্রেসার দিলে ওরা ভয় পেয়ে যাবে, কিন্তু ইরান যখন থার্ড পজিশনে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ওয়ার্নিং এ যখন দেখলো আমেরিকা যায়নি, তখন তাদের অ্যাটাকিং হেলিকপ্টার গুলো চলে এলো, পাশাপাশি তাদের এনাদার যুদ্ধ জাহাজ যেটা ইরানের, তারা একদম মিসাইল সেট করে চলে আসলো, এবং ভূমি থেকে জলে যে মিসাইল ইরানের মানে মার্কিন ওয়ারশিপকে ধ্বংসের জন্য যে এন্টি মিসাইল গুলো সেগুলো সেট করছে, মানে লোড করে শুধু এখন জাস্ট বুতম চাপ দেবে, তখন আমেরিকা সেখান থেকে বেরিয়ে চলে গেল। এখান থেকে দুটো জিনিস প্রমাণ করা গেল, যে ইরান তার জলরাশি মানে শতভাগ পাহারায় রেখেছে, অর্থাৎ আমেরিকা লুকিয়ে চুপিয়ে যে প্রবেশ করতে গেছে এটা আমেরিকা ব্যর্থ হয়েছে, অর্থাৎ ইরান তার জলরাশিতে শত্রুর পা রাখার সঙ্গে সঙ্গে টের পাচ্ছে, এবং ইরান যে বিস্ফোরণ আমেরিকাকেও তোয়াক্কা করে নাই এটাকেও ক্লিয়ার করে দিয়েছে ইরান। এবং ইরান থার্ড ওয়ার্নিং এর পর জাস্ট আর 10 থেকে 20 মিনিট পরই অ্যাটাকে যেত, আমেরিকা সেখান থেকে নীল সিগন্যাল দিয়ে, অর্থাৎ ওকে যে আমি সরে যাচ্ছি, এই সিগন্যাল দিয়ে আমেরিকা সেখান থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে 3 দিনের মহড়া চলছে রাশিয়া এবং ইরানের, পার্সিয়ান সাগর সহ 3টি সাগরে রাশিয়ার 160টি যুদ্ধ জাহাজ এবং আধুনিক যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে, আকাশে রাশিয়ার 120টি যুদ্ধ বিমান, এবং বলা হচ্ছে প্রায় 10,000-এর অধিক সেনা সদস্যরা রাশিয়ার এই প্রশিক্ষণে আসছে। বলা হচ্ছে ন্যাটোর বিরুদ্ধে বা পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে রাশিয়া একটা বড় যুদ্ধের প্রস্তুতির জন্য 3টি সাগর দাপিয়ে বেড়াচ্ছে এখন রাশিয়া তার মহড়ায়, আর একটি সাগরে ইরান এবং রাশিয়া তারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে, এটা আমি এর আগে একদিন আপনাদের জানিয়েছিলাম। তো রাশিয়া এখন সাগরে তার ক্ষমতা প্রদর্শন করছে, পুরো সাগরগুলো এখন রাশিয়ার ফাইটার জেট কাঁপিয়ে যাচ্ছে, আর নিচে রাশিয়ার 160টি জাহাজ, আধুনিক যুদ্ধ জাহাজগুলো এখন পুরো সাগর চষে বেড়াচ্ছে, সেখানে মিসাইল টেস্ট এভরিথিং, অর্থাৎ ন্যাটোর বিরুদ্ধে একটা বড় সড়ো যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পন্ন করছে রাশিয়ার, সঙ্গে রেখেছে বন্ধু ইরানকে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো।